এইচএসসি তো শেষ, এখন কি অ্যাডমিশন নাকি ভ্যাকেশন? তো তোমরা যারা সরকারিভাবে পড়তে যাও, সরকারি মেডিকেল বলো, বিশ্ববিদ্যালয় বলো, বা ইঞ্জিনিয়ারিং যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোর কথা বলো, তোমরা যদি সরকারিভাবে পড়তে চাও তাহলে কিন্তু অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া ছাড়া এখন কিন্তু আর কোনো উপায় নাই। আর তোমরা যদি মনে করো না আমি সরকারিভাবে পড়বো না, আমি বেসরকারিভাবে পড়বো, তাহলে ভাই অত টেনশনের কোনো দরকার নাই, তোমরা এখন ভ্যাকেশনে কাটাও। কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্টস, তোমরা যারা এই ভিডিও দেখতেছো, অবশ্যই কি তোমাদের চিন্তা ভাবনা আছে হচ্ছে তোমরা অ্যাডমিশনের ভালো কোথাও এক জায়গায় চান্স পাবা, সরকারি কোথাও এক জায়গায় চান্স পাবা। তো তাদের জন্যই হচ্ছে এই ভিডিওটা। তো আজকে তোমাদের এইচএসসি পরীক্ষা মোটামুটি শেষ হয়ে গেছে। তো এখন নেক্সট মেডিকেল ভর্তি পরীক্ষাটা কবে হতে পারে? এটা হতে পারে আম, এর আগের বছর ডিসেম্বরের ফার্স্ট উইকে হয়েছে, তো এবার 1 মাস হয়তো আগাতে পারে। তো নভেম্বরের ফার্স্ট উইকে হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। বুঝতে পারছো? তো দিস ইজ আওয়ার স্লাইড, একটা ছোট একটা স্লাইড তৈরি করছি যাতে টপিকগুলো যাতে না হারিয়ে যায় তার জন্য। সো অ্যাডমিশন না ভ্যাকেশন, বলো কোনটা? অবশ্যই অ্যাডমিশন। তো ভর্তি পরীক্ষা আমাদের কবে হতে পারে? যে নভেম্বরের ফার্স্ট উইকে আমাদের ভর্তি পরীক্ষাটা হতে পারে। তো আমরা যদি কাউন্ট করি, তাহলে এখন থেকে যদি কাউন্ট করলে আমাদের হাতে প্রায় 3 মাসের মতো সময় আছে। তো এই সময়টা বাড়তেও পারে, কমতেও পারে, অ্যাডজাস্ট হয়ে যাবে। অ্যাটলিস্ট তোমরা 3 মাসের মতো সময় পাবা। তো এই 3 মাস কিন্তু মোটামুটি ভালো একটা সময়। এই সময়টাকে যদি ভালো মতো ইউটিলাইজ করতে পারো, অবশ্যই তুমি কি করবা? ভালো একটা মেডিকেল কলেজে চান্স পাবা। দিস ইজ এনাফ টাইম যদি তুমি ভালো মতো পড়তে পারো। তাহলে আসো আমরা একটু মার্ক ডিস্ট্রিবিউশনটা জেনে নিই। এর আগে কিরকম মার্ক ডিস্ট্রিবিউশন ছিল সেটা হয়তো তোমরা অনেকেই জানো, যে বায়োতে 30, কেমিস্ট্রিতে 25, সেটা সেম আগের মতোই ছিল। বাট ফিজিক্সে 20 থেকে কমে হয়ে গেছে 15। আর এদিকে জিকে ইংলিশ ঠিক আছে 15, 10। বাট নতুন একটা অ্যাড করেছে মেন্টাল অ্যাবিলিটি। তো এগুলো হচ্ছে কিন্তু নিউ অ্যাড করেছে। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবা, কারণ তোমাকে একটু পড়াশোনাটা একটু আগের থেকে একটু ভিন্ন ধাঁচে নিয়ে আসতে হবে। দেখো আমরা আগে মার্ক ডিস্ট্রিবিউশনটা কেন দিলাম? তাহলে তোমার সাবজেক্টের প্রতি তুমি কি করবা, কোনটায় কতখানি গুরুত্ব দিবা, কোনটায় কম গুরুত্ব দিবা, কিভাবে পড়তে হবে তা একটু তোমার বোঝার জন্য। দেখো বায়োলজি, বায়োলজিতে 30 মার্ক, কেমিস্ট্রিতে 25 মার্ক, সেই আদিকালেও যা ছিল এখনো তা আছে। তাহলে এগুলো কি, এগুলো কোনো ছাড় নাই, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তোমাকে একদম থ্রুলি ভালো মতো পড়ে যেতে হবে, কনসেপ্টগুলো ক্লিয়ার থাকতে হবে, এবং এমসিকিউ গুলো সব পারতে হবে। এখন তোমার ওই ম্যাথগুলো দেখে আর লাভ নাই। এইচএসসি ম্যাথ বলো বা ইঞ্জিনিয়ারিং ম্যাথ বলো, ওগুলো সব বাদ। এখন হচ্ছে অ্যাডমিশন স্টাইলে পড়তে হবে। তো এরপর হচ্ছে ফিজিক্স। দেখো ফিজিক্সের মার্ক হচ্ছে 15, আগের থেকে কমিয়ে দিছে। ফিজিক্সের গুরুত্বটা কিন্তু অনেক কমে গেছে। তাহলে এই ফিজিক্সের এই 15 মার্ক কি খুবই কঠিন হয়? না, কঠিন হয় না। এটা মোটামুটি সহজই কোশ্চেন হয়। তোমরা যারা এইচএসসি তে ফিজিক্সটা খুব ভালো মতো পড়েছো, তাদের জন্য এই 15 মার্ক কোনো ব্যাপারই না। তুমি যদি জাস্ট একটু সিস্টেমিক উপায়ে ফিজিক্সটা শেষ করো, তাহলে দেখবা এই ফিজিক্সের 15 মার্ক তুমি ইজিলি 10-এর উপরে পেয়ে যাচ্ছ, 10, 12, 13 পেয়ে যাচ্ছ। তাহলে এটাও মোটামুটি একটু পরিশ্রম দিলেই হবে। এরপর দেখো জিকে ইংলিশ, এখান থেকে কিন্তু 25 মার্ক। জিকে ইংলিশকে একসাথে রাখি, কারণ যখন পড়বে একসাথে পড়বো। তো জিকে ইংলিশ থেকে 25 মার্ক, এইটা কিন্তু অনেক বিশাল একটা মার্ক। এই মার্ক থেকেই কিন্তু নির্ধারণ হয়ে যায় যে তুমি মেডিকেল চান্স পাবা নাকি পাবা না। তারপর চান্স পেলে তুমি কোন সারির দিকে পাচ্ছ, প্রথম সারি নাকি শেষের দিকে। তাহলে এইটা কিন্তু ভালো একটা সময় দিতে হবে। জিকে ইংলিশ, দেখো জিকে কিন্তু ফিজিক্সের সমানই কিন্তু মার্ক, কিন্তু ইংলিশের কিন্তু আরো বেশি পরিশ্রম করতে হবে। কারণ তুমি এইচএসসি যে ইংলিশ পড়েছো সেই ইংলিশটা দিয়ে অ্যাডমিশন কাভার আপ হবে না, তোমাকে আরো বেশি পড়তে হবে। আর জিকে তো একদম নিউ, এটা একদম নিউ, তোমাকে এটা রেগুলার চর্চা করতে হবে, ভালো মতো পড়তে হবে। আর মেন্টাল এবিলিটি এটা থেকে আছে মাত্র 5 মার্ক। এটা মোটামুটি একটু সহজ কোয়েশ্চেনই দেয়, এটা নিয়ে অত মাথা ঘামানোর দরকার নাই। কি করবা, যে প্রিভিয়াস ইয়ারে যেসব কোয়েশ্চেন গুলো আসছে সেটা দেখতে পারো, বা বিসিএস এ মেন্টাল অ্যাবিলিটি, দক্ষতা, এগুলো নিয়ে যেসব কোয়েশ্চেন আছে সেগুলো জাস্ট একটু দেখতে পারো। তো এইটা নিয়ে তো মাথা ঘামানোর দরকার নেই। তাহলে এই টোটাল হচ্ছে আমাদের কত মার্ক? 100 মার্ক। তাহলে 100 মার্কের মধ্যে তোমার কত পেতে হবে? তোমার 75+ পাইতে হবে। কত? 75। আগে তো মনে করো যখন কোয়েশ্চেনটা একটু কঠিন হতো আমরা বলতাম 65, 63 পাইলে চান্স হয়েছে। বাট এখন যা দেখতেছি মনে করো 75-এর মতো পাওয়া দরকার তোমাদের, কারণ কোশ্চেন মোটামুটি প্রায় ইজি হয়। এই 75-এর মতো থাকলে তুমি মোটামুটি নিশ্চিত ভালো আগে চান্স পেয়েছো। আর 70+ থাকলে হ্যাঁ, যদি প্রথমবারও না হয়, মাইগ্রেশনে তোমাদের চান্স হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে দেখো এই যে মার্ক ডিস্ট্রিবিউশনটা বললাম, তাহলে তোমার পড়াশোনাতে একটু সিস্টেমিক উপায়ে আগাতে হবে। তাহলে কেমন গুরুত্ব দিবা?
দেখো তুমি যেখানেই ভর্তি হও না কেন, সেখানেই দেখবে একদিন বায়োলজি, একদিন ফিজিক্স বা একদিন কেমিস্ট্রি এই হিসেবে থাকে, সাথে জিকে ইংলিশ থাকে। তুমি সেই টার্মটাই ফলো করবা। বায়োলজি মনে করো স্যাটারডে সানডে, এরপরে 2 দিন কেমিস্ট্রি, এরপর 2 দিন ফিজিক্স। এটা হচ্ছে তোমার মনে করো বড় মার্কের সাবজেক্ট। এরপরে জিকে ইংলিশ প্রতিদিনই কিছুটা কিছুটা পড়তে হবে। এবং এটা হচ্ছে পুরো সপ্তাহের 6 দিন। এবং শেষ দিন কি করবা? রিভিশন দিতে হবে। কি করবা? রিভিশন দিতে হবে। যা পড়ছো সব একটু রিভিশন দিতে হবে। তাহলে ভাইয়া সবগুলো তো বললেন, তাহলে মেন্টাল অ্যাবিলিটি কই? ওইটার কথা তো বললেন না। দেখো মেন্টাল অ্যাবিলিটি বললাম মার্ক কিন্তু খুবই কম, কোয়েশ্চেন মোটামুটি ইজি আসে। এটা নিয়ে মাথা ঘামানোর মতো দরকার নাই। তোমরা কি করবা? তোমরা যে সোর্স থেকে পড়তেছো, যে বই থেকে পড়ো বা যে নোট থেকে পড়ো, বা যে ক্লাসগুলো করো, ওগুলো একটানা করে ফেলবা। একটানা করে এই পড়াটা শেষ করে ফেলবা, এটা নিয়ে আর যাতে চিন্তা না করতে হয়। তাহলে একটানা শেষ করে দিবা। এরপর প্রতিদিন তুমি এক্সাম দিবা, সেই এক্সাম যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো রিলেটেড গুলো সলভ করবা এবং রিভিশন দিবা। তো এগুলা করলেই মোটামুটি তোমার প্রিপারেশনটা হয়ে যাচ্ছে। তাহলে আমি তো বুঝলাম যে আমাদের কি পড়তে হবে, কখন পড়বো। কিন্তু আমরা পড়বো কিভাবে? আমরা কি বাসায় একলা একলা পড়বো, নাকি আমরা কোনো কোচিং এ ভর্তি হব? তো নিজে নিজে একলা নাকি কোচিং এ ভর্তি হব? দেখো দুইটারই বেনিফিট আছে এবং দুইটারই কিছু কি ব্যাড সাইড আছে। তো আগে নিজে নিজেরটা শুরু করি। দেখো নিজে নিজেরটা। তাহলে কারা তোমরা নিজেরা নিজেরা প্রিপারেশন নিবা? ফার্স্ট হচ্ছে যারা প্রিভিয়াসলি কোনো প্রি মেডিকেল ব্যাচে ছিলা। প্রি মেডিকেল ব্যাচ কোনগুলো? মনে করো এইচএসসি টাইমেই যারা বলে কি একদম একাডেমিক টু অ্যাডমিশন পড়ায় দেবে, তাদের ব্যাচে। তাদের ব্যাচে যদি তোমরা থাকো, তাহলে তোমরা কি এখন নিজে নিজে পড়তে পারো, নতুন করে তোমার অ্যাডমিশন কোচিংয়ে ভর্তি হওয়ার দরকার নাই। অথবা যারা সেকেন্ড টাইমার আছো, যারা অলরেডি ক্লাসে একবার করে ফেলছো সব, তাদের আর সেকেন্ড টাইম নতুন করে কোচিংয়ে ভর্তি হওয়ার দরকার নাই। তাহলে তোমরা বাসায় নিজের নিজেরা পড়তে পারবা। কিন্তু একটা জিনিস ম্যান্ডেটরি আমি বলতেছি, এটা অনেকে মনে করো নাও বলতে পারে, বাট আমি বললেই এটা হচ্ছে খুবই কার্যকর একটা। অ্যাটলিস্ট একটা এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যাবা। বুঝতে পারছো? অ্যাটলিস্ট একটা এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যাও। তোমার কোনো কোচিং টোচিং করার দরকার নেই, তুমি একটা এক্সাম ব্যাচে ভর্তি হও। এই এক্সাম ব্যাচে ভর্তি হওয়া যে কত একটা ভালো ফলপ্রসূ, এটা কিন্তু আমি টের পাইছি, কারণ আমি নিজে just একটা এক্সাম ব্যাচে ছিলাম। সেই এক্সামের প্রেশারে আমার কিন্তু ভালো মতো পড়তে হচ্ছে। তাহলে অ্যাটলিস্ট একটা এক্সাম ব্যাচে থাকবা। তাহলে দেখো তুমি যে প্রিভিয়াসলি করলা বা ক্লাসগুলো করেছিলা বা সেকেন্ড টাইমার ছিলা, তাও তোমার তো ক্লাস দরকার হতে পারে। বা এমন হতে পারে যে তোমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন একটু খারাপ, এজন্য তুমি কোনো অ্যাডমিশনের কোচিং করতে পারো নাই, ভর্তি হতে পারো নাই। কিন্তু এইচএসসি এবং অ্যাডমিশন কিন্তু মোটামুটি অনেকটা ডিফারেন্স আছে। তাহলে কিভাবে তুমি সেগুলো কভার আপ করবা? সেগুলোর জন্য তোমরা ইউটিউবে অনেক ফ্রি মেডিকেল স্টাইলের, অ্যাডমিশন স্টাইলের অনেক ক্লাস আছে। সেগুলো থেকে যাদেরটা ভালো লাগে তাদের ক্লাসগুলো দেখে ফেলবা। তো এটা 1x বলো বা 2x বলো, যেভাবেই মন চায় দেখে ফেলবা। তাহলে এটাও তোমার পড়ার জন্য অনেক হেল্প করবে। আর যাদের মনে করো না আমাদের একটু টাকা পয়সা আছে, আমরা ওই এত হ্যাসেল নিতে যাচ্ছি না, তারা তোমরা চাইলে একটা পার্সোনাল হোম টিউটর রাখতে পারো, যে যে তোমাকে এসে দেখায় দিবে। তাহলে এটা হচ্ছে তোমরা যদি বাসায় নিজে নিজে পড়তে চাও, তাহলে এই জিনিসটা করবা। তাহলে এর মধ্যে লাভটা কি হচ্ছে? লাভটা হচ্ছে তোমার এখানে যাওয়া আসা বা জার্নিতে কোনো সময় নষ্ট হচ্ছে না। ফুললি নিজে পড়তে পারতেছো এবং তুমি পড়ার সময়টা কি করতেছো? বেশি পাইতেছো। মনে করো কোচিং এ ক্লাস করাবে, অনেকে ভালো পড়ায়, অনেকে খারাপ পড়ায়। তাহলে ওখানে মনে হবে না এই কোচিং এ না পড়লে হয়তো, বাসায় নিজে নিজে পড়লে হয়তো। তাহলে ওই জিনিসটা থেকে তুমি সেভ হয়ে যাবা। তাহলে কোচিং এ ভর্তি হবা কারা? যারা প্রিভিয়াসলি কখনো অ্যাডমিশন রিলেটেড পড়াশোনা করো নাই, বা মনে করো একলা একলা সাহস পাচ্ছ না যে একলা একলা শুরু করবো, চান্স হবে নাকি হবে না, তারা কোচিং এ ভর্তি হয়ে যাও। সেখানে গিয়ে তাদের রুটিন অনুযায়ী পড়াশোনা করো, তাদের ক্লাসগুলো করো, পরীক্ষাগুলো দাও এবং রিভিশন দাও। তুমি এই ফ্লোর মধ্যে যদি কন্টিনিউয়াস থাকতে পারো, কন্টিনিউয়াস থাকতে পারলেই তোমার মনে করো মোটামুটি একটা ভালো রেজাল্ট হয়ে যাবে। তাহলে এখন কোন কোচিং এ ভর্তি হবা? এটাও একটা ফ্যাক্ট। তুমি কি এটা অনলাইনে ভর্তি হবা নাকি অফলাইনে ভর্তি হবা, বাসার কাছে নাকি দূরে? তো আমার পরামর্শ হচ্ছে, যদি বাসার কাছাকাছি আধা ঘন্টার মধ্যে যদি কোনো অফলাইন কোচিং থাকে, তুমি সেখানে ভর্তি হয়ে যাইতে পারো। অথবা যদি এরকম সিস্টেম থাকে অনলাইনে ক্লাস, অফলাইনে এক্সাম দেওয়ার বা মডেল টেস্ট দেওয়ার সুবিধা আছে, তাহলে তুমি সেগুলোতে ভর্তি হতে পারো। ওটাতে আরো বেশি ইফেক্টিভ হবে, কারণ তোমার কি হচ্ছে না, তোমার জার্নিতে সময়টা নষ্ট হচ্ছে না। তাহলে তুমি সেগুলোতে ভর্তি হতে পারো। তো এই যেগুলোতে ভর্তি হবে। এখন আরো একটা জিনিস, তুমি কোন সব কোচিং এ ভর্তি হবা? যে গতানুগতিক যে ভালো ভালো কোচিং আছে সেগুলোতে ভর্তি হবা, নাকি মনে করো নিউ কোচিং বা অনলাইন প্ল্যাটফর্ম এগুলোতে ভর্তি হবা?
দেখো, যদি সেফ থাকতে চাও তাহলে আমি মোটামুটি বলবো যে বড় বড় যে কোচিং গুলো আছে, যেমন উদ্ভাস, উন্মেষ, রেটিনা, তারপর মেরিকো, তো এইসব যারা আছে এগুলোর মধ্যে ভর্তি হয়ে যাও। মোটামুটি কোয়ালিটিফুল একটা ভালো তোমাদের একটা ক্লাসগুলো ডেলিভার দেওয়ার একটা ব্যবস্থা করবে। আর যদি মনে করো না আমি অন্য কোথাও ভর্তি হবো, তাদের ক্লাসগুলো আগে দেখবা, বুঝো নাকি, তারপর তারা কি পড়ায় এগুলো একটু ভালো মতো এনশিওর হয়ে তারপর ভর্তি হয়ে যাও। আহ মোটামুটি সব কোচিংয়ে কম বেশি 80 to 90% সেমই পড়ায়। বাট তোমার পড়াশোনাটা তো আসলে নিজের, জাস্ট তোমাকে দেখাই দিবে এখানে এটা পড়বা, এটা পড়বা, এটা পড়বা, এভাবে পড়তে হয়। তোমাকে কিন্তু একদম কোর বেসিক থেকে বোঝাবে না, জাস্ট মুখস্থ করার টেকনিক দেখাই দিবে আর কি কি পড়তে হয় সেটা বলে দিবে। এটা প্রায় সব কোচিংয়ে 80-90% সেম জিনিসই। তাহলে নির্দিষ্ট যে কোনো একটা ভর্তি হতে পারো। আর কোচিং এর জন্য এলাকা চেঞ্জ করার দরকার নাই, এই ঢাকায় আসার দরকার নাই, এগুলো অনেক আগে হইতো, এখন আর এগুলো তো হয় না, অনলাইন যুগ এসে পড়ছে। আহ এত জার্নি করার দরকার নেই, তার থেকে বাসায় নিজে নিজে পড়ো। তাহলে দিস ইজ এই কোচিং এর মধ্যে বা কোথায় নিজে পড়বা। তাহলে দেখো, সবকিছু করলা, কোচিং এ ভর্তি হইছো বা বাসায় তুমি নিজে নিজে পড়তেছো, কিন্তু সবকিছুতে কি রাখতে হবে, নিজেকে একটা সুন্দর ফ্লোতে রাখতে হবে, নিজেকে একটা অর্গানাইজড ভাবে কি করতে হবে, আগাতে হবে। তাহলে অর্গানাইজেশন বা নিজেকে অর্গানাইজড রাখতে হলে অবশ্যই তোমাকে কি করতে হবে, একটা ভালো একটা রুটিন মেনটেন করতে হবে। কি করতে হবে, একটা রুটিন মেনটেন করবা। রুটিনটা এমন হওয়ার দরকার নাই যে এই 10 মিনিট এটা করবো, 15 মিনিট এটা করবো, আধা ঘন্টা এটা করবো, এরকম রুটিন হওয়ার দরকার নেই। তোমাকে একটা লিমিট সেট করতে হবে যে আমি এত ঘন্টা পড়বো, এত ঘন্টা ক্লাস করব, বা এত ঘন্টা এক্সাম দেবো, আর বাকি টাইম আমার ঘুমানো, খাওয়া দাওয়া, ওইরকম একটা জিনিসে চলে যাবে। তো দেখো, তুমি কি করবা সারাদিনের মধ্যে, তো অবশ্যই তুমি যে চ্যাপ্টার গুলো পড়বা সেগুলো কোচিং এ হোক বা অনলাইন থেকে ভিডিও দেখে হোক, তোমার 2-3 ঘন্টা সেখানে কি যাবে, সেখানে তোমার ব্যয় হবে ওই ক্লাসগুলো করে। এরপর দেখো, তুমি এক্সাম দিবা, ওই মনে করো তুমি কোচিং এ থাকো বা বাসায় পড়ে নেক্সট এক্সাম দিবা, তোমার এক্সাম দিবা, সেই এক্সামে প্রায় 2 ঘন্টার মধ্যে চলে যাবে। এরপর তোমার কি করবা, যে চ্যাপ্টার গুলো তোমাকে পড়াইছে সেগুলো তোমার পড়তে হবে না, বাসায় নিজের তো পড়তে হবে। এইটাই হচ্ছে মেইন। তোমাকে ওইটা দেখাই দিল, জাস্ট দেখাই দিলে কিভাবে পড়তে হবে, তোমার তো নিজে পড়তে হবে। নিজে অ্যাটলিস্ট 7 থেকে 8 ঘন্টা ভালো মতো পড়তে হবে। এবং এর মধ্যে কি কি পার্ট থাকবে, এর মধ্যে তোমার জিকেই থাকবে, তারপর হচ্ছে বায়োলজি, কেমিস্ট্রি, ওগুলো সবগুলো থাকবে। এর মধ্যে বলে অ্যাটলিস্ট 2 থেকে 3 ঘন্টা তোমার জিকেই তে দেওয়াই লাগে। আর বাকি যে টাইমগুলো আছে 4-5 ঘন্টা, এইটা মনে করো তোমার ওই যে আমাদের বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি যা আছে সেগুলোকে তোমাদের দিতে হবে। তো টোটাল দিনে অ্যাটলিস্ট 10 থেকে 14 ঘন্টা তোমার পড়তে হবে। এটা হচ্ছে পড়ার বাল্ক অনুযায়ী, ওই দিন কত পড়া থাকে সেই অনুযায়ী। আর তুমি আরো বেশি পড়তে পারো, বাট এই 10 ঘন্টা বা 12 ঘন্টার নিচে কেউ পড়বা না। এই অ্যাডমিশন টাইমে এর থেকে কম পড়লে বা নিজেরই আফসোস হবে, আমি যদি আরেকটু বেশি পড়তাম তাহলে হয়তো আরো ভালো করতে পারতাম। তাহলে পড়া এটলিস্ট এই সময়টুকু পড়তে হবে। তাছাড়া প্রতিদিন নিজের 6 থেকে 7 ঘন্টা একটা ভালো একটা ঘুম রাখতে হবে, কারণ তোমার এই পড়াগুলো তো মনে রাখতে হবে। তো সেই হিসাব করে তোমরা কি করবা, নিজেদের মতো স্ট্যাবল বা ভালো একটা সময় অনুযায়ী, আমি ধরলাম সকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত, এই টাইমের একটা রুটিন করে ফেলবা যে ওই 12টা থেকে 7টা তো আমি ঘুমাবোই, আর বাকি যে টাইমটাও আমি জাগনা থাকবো, সেই টাইমটুকু আমি কখন কি পড়বো কি না করব, এটা একটা লিমিট সেট করে দাও। এই লিমিট সেট করে একটা রুটিন বানাও। এবং সেটা কিসের মতো করবা, তুমি যেটা ফলো করতেছো, যে কোচিং ফলো করতেছো বা যে প্ল্যাটফর্ম ফলো করতেছো, সেইটা অনুযায়ী করবা। সেটা অনুযায়ী ক্লাসের টাইম, পরীক্ষার টাইম রেখে তুমি তোমার স্টাডি টাইমটাকে ফিক্স করবা। তাহলে আর কি হয়ে যাবে, এটা তুমি 6টা কেন, তুমি 5টা থেকেও নিতে পারো, তোমার ব্যাপার এটা। তাহলে এইটা হচ্ছে কি, মোটামুটি একটা রুটিনের মধ্যে নিজেকে আনতে হবে। এখন হচ্ছে পরে স্ট্র্যাটেজি অনুযায়ী প্রতিটা চ্যাপ্টার পড়তে হবে। মনে করো বায়োলজি, কেমিস্ট্রি তুমি যেভাবে পড়তেছো সেইভাবে কি তুমি ফিজিক্স পড়বা, কখনোই না। কারণ ফিজিক্সে পড়ার ধরনটাই আলাদা, তোর বায়োলজি, কেমিস্ট্রি এগুলো পড়ার ধরনই আলাদা। তো বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স সব পড়লা, বইয়ের প্রতিটা লাইন পড়লা, বাট দেখা পরীক্ষার হলে গিয়ে কি হচ্ছে না, সেখান থেকে কমন আসতেছে না, আসতেছে অন্য জায়গা থেকে। তাহলে সেটা কি, সেটা হচ্ছে মনে করো যে ইয়াগুলো আছে অধ্যায় শেষে এমসিকিউ আছে সেখান থেকে দিয়ে দিল। তো এরকম বিভিন্ন জায়গায় জায়গায়, বিভিন্ন পার্টে বা বিভিন্ন চ্যাপ্টারে কিছু স্পেশাল জায়গা আছে বা ট্রিক্স আছে, যেগুলো ফলো করলে তোমার প্রিপারেশনটা অনেক ভালো হবে। তাহলে এই সাবজেক্ট হ্যাজ সাম কি স্পেসিফিক স্ট্র্যাটেজি, তাহলে সেই স্ট্র্যাটেজি অনুযায়ী পড়তে হবে। আবার মনে করো জিকে, ইংলিশ, এগুলো তোমার রেগুলার চর্চা থাকতে হবে, এক্সাম দিতে হবে, তাহলে মনে থাকবে।
তুমি জিকে পড়লা, আজকে সারা রাত পড়লা জিকে, নেক্সট দিন সকালে ওঠা দেখবা তোমার মনেই নেই কিছু। বুঝতে পারছো? এইটাই হয়। বাট কি বললাম, তোমার স্ট্র্যাটেজিক্যালি আগাতে হবে। তো সেই স্ট্র্যাটেজিক্যালি কিভাবে আগাবা, এটা তোমাদের কোন সাবজেক্টের দরকার সেটা আমাকে কমেন্ট করে জানাও। আমি সেগুলোর উপর আলাদা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভিডিও আছে দেওয়া, হয়তো 1-1.5 বছর আগের ভিডিওগুলো দেওয়া আছে, চাইলে সেগুলো দেখতে পারো। বাট আমি চাচ্ছি যে নতুন করে আবার ভিডিও বানাবো। তোমরা যদি ইন্টারেস্টেড হও তাহলে কমেন্টে আমাকে জানাও। তাহলে প্রতিটা সাবজেক্টেরই আমি এখন কিভাবে প্রস্তুতি নিবা, কিভাবে কোচিং এর সাথে নিজে কোপ আপ করবা, সেগুলো আমি সব তোমাদেরকে বলে দিব। সো বেস্ট অফ লাক। হাতে তোমাদের মোটামুটি সময় আছে 3 মাসের মতো। তো এই পুরো সময়টাকে কাজে লাগাও, খুব ভালো মতো একটি প্রিপারেশন নাও। যদি ভালো মতো প্রিপারেশন নিতে পারো তাহলে অবশ্যই কোনো সরকারি এক মেডিকেলে তোমার চান্স হবে। সো বেস্ট অফ লাক, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।